নমস্কার প্রিয় বাংলাভাষী। ডোনাল্ড ট্রাম্প আমরা জানি যে তিনটে জিনিসের উপরে খুবই প্রেশার করছে সবাইকে, সমস্ত বিশ্ববাসীকে। একটা হচ্ছে ট্যারিফ, সবাইকে ট্যারিফ লাগাচ্ছে। একটা হচ্ছে ড্রিল মানে যেখানে যা কিছু খনিজ সম্পদ আছে, তেল থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে, আমেরিকান কোম্পানিকে বলছে যে ড্রিল করো, এবং সেটাকে খুব সস্তায় অন্যান্য যে যত আরব কান্ট্রি থেকে শুরু করে যারা তেল বা গ্যাস বিক্রি করে, যেমন রাশিয়া, কাতার, ইউএস, আরব কান্ট্রি যত আমাদের আছে, তাদের থেকে যাতে কম পয়সায় সবাইকে রপ্তানি করা যায়। আর ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বলা হচ্ছে যে তোমরা বিভিন্ন দেশে গিয়ে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাও, যে ইউএসেরই প্রোডাক্ট সব জায়গায় বিক্রি হবে, ইউএসের প্রোডাক্ট সব জায়গায় ম্যানুফ্যাকচারিং হবে, এবং খুবই চায়নার থেকে সস্তার দামে সব দেশে রপ্তানি করা হবে। এই তিনটে জিনিসের উপরে কিন্তু ইউএসএ খুব জোর দিয়েছে, ইনক্লুডিং নিজস্ব যে আর্ম ফ্যাক্টরি, নিজস্ব যে মানে যুদ্ধের জন্য যা কিছু ওয়েপেন্স তৈরি করে সেসব বিক্রি করা সহ। আচ্ছা, আমরা দেখছি কিন্তু আমরা বলছি যে গ্রেটার ইন্ডিয়া চাই, বাংলাদেশও বলছে যে গ্রেটার বাংলাদেশ চাই, পাকিস্তানও ছেড়ে কথা বলছে না, আজকে আফগানিস্তানের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছে। কাশ্মীরের সাথে তো প্রথম থেকেই কাশ্মীরকে নিয়েই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ ভাব তো আমরা দেখেই আসছি। তার জন্য মানে খেতে পাক না পাক পাকিস্তান কিন্তু বর্ডারে কনফ্লিক্ট করেই রেখেছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সে প্রক্সি ওয়ার হোক আর ডাইরেক্ট ওয়ার হোক। ডাইরেক্ট যুদ্ধ তো করেইছে, আমরা দেখছি যে সবসময় প্রক্সি মানে যত টেরোরিস্ট অর্গানাইজেশন আছে তাদেরকে ওয়েপেন সহ বিভিন্ন ধরনের টাকা পয়সা থেকে শুরু করে যা কিছু হেল্প করার সবই হেল্প করছে, এবং ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু লেলাচ্ছে। ইন্ডিয়ার কিছু বাধ্যবাধকতা আছে, যেগুলো যেহেতু অ্যাজ এ বৃহত্তর ডেমোক্রেটিক কান্ট্রি, তো দেশভক্তি থেকে এখানে পলিটিক্যাল প্রবলেমটাই বেশি। নিজস্ব চেয়ার, নিজস্ব পাওয়ার, সেটাকে বজায় রাখতে গেলে যা করণীয় প্রত্যেকটা দল কিন্তু তাই করছে, এবং দেখা যাচ্ছে যে দেশের উন্নতি সাধনটা প্রাইমারি নয়, সেকেন্ডারি হয়ে গেছে। আমাদের পলিটিক্যালি যে পাওয়ার, এম্পাওয়ারমেন্ট, চেয়ার দখল করা, নিজস্ব দলকে সম্মুখে রেখে পরিচালনা করা, তাকে রাষ্ট্রীয় দল হিসাবে, যত আঞ্চলিক দল আছে তাকে রাষ্ট্রীয় দল হিসাবে গড়ে তোলা, এইসব কাজেই কিন্তু আমরা ব্যস্ত। তাহলে দেশ গঠন ঠিকঠাক হচ্ছে না। আমরা বলছি গ্রেটার ইন্ডিয়া চাই, গ্রেটার ইন্ডিয়া সম্ভব নয়, কারণ আমরা দেখেছি যে নিজেদের মধ্যে কিন্তু সেই দেশপ্রেম নেই যে গ্রেটার ইন্ডিয়া আমরা বানাবো। আমরা দেখছি মুসলিম কান্ট্রিগুলো, যত মুসলিম কান্ট্রি আছে সব মুসলিম কান্ট্রি ইনক্লুডিং বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, আরব কান্ট্রি যত আছে, সিরিয়া থেকে শুরু করে লেবানন, মিশর, ইজিপ্ট যেটা বলছে, সৌদি আরব, বিশেষ করে সৌদি আরব আর ইরানের মধ্যে যে কনফ্লিক্ট, শিয়া সুন্নি কনফ্লিক্ট, তারা নিজেরাই বলছে যে আমরা আরব কান্ট্রিটাকে কন্ট্রোল করতে চাই। ইউএস মানে সৌদি আরবও বলছে কন্ট্রোল করতে চাই, কিন্তু ইরানও বলছে কন্ট্রোল করতে চাই। অবশেষে দেখা যাচ্ছে যে একটা দুদলে ভাগ হচ্ছে, এবং নিজেদের মধ্যে দলাদলি, নিজেদের মধ্যে মারামারি। তো সেখানে কিন্তু একতা নেই, সেখানেও চলছে সেই লড়াই, এবং আলটিমেট ইসরায়েল কিন্তু এর সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে মানে লড়াই কিন্তু জিতছে। আমরা একটা ধর্মীয় গোষ্ঠীকে দেখি যে যারা হচ্ছে ক্রিশ্চান কিন্তু তারা নিজেদের মধ্যে খুবই সংগঠিত। একটা উদাহরণ আপনাকে দিয়ে বলি, বার্লিন
শহরকে আমরা জানি, বার্লিনে সেই বিখ্যাত ওয়াল প্রাচীর ভেঙেছে সেটাও জানি। কিন্তু এই বার্লিনের ওয়ালের পেছনে আমরা সবাই মোটামুটি একটু জানি, তবুও একটু বলি যে 1919 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে অনেক মানুষ মারা যায় এবং অনেক ক্ষয়ক্ষতি হয়, সারা বিশ্ব একটা মানে ক্ষতির মুখ দিয়ে এগিয়ে চলে। তো সবাই ভেবেছিল হয়তো আর কোনো এরকম বিশ্বযুদ্ধ হবে না, এবার এইরকম লড়াই হবে না, এরকম ক্ষতির সম্মুখীন হতে হবে না। তো সেই জন্য এই বিশ্বযুদ্ধর জন্য প্রধান যে কারিগর আমরা জার্মানিকে দায়ী করি এবং জার্মানিকে বিশাল একটা জরিমানা করা হয় এবং সমস্ত যে তাদের খনিজ সম্পত্তির যে এরিয়াগুলো আছে সেগুলোকে ব্রিটেন এবং ফ্রান্স কিন্তু নিজস্ব কন্ট্রোলে নিয়ে নেয়। তো জার্মানিরা এটা ভালো চোখে নেয়নি এবং অবশেষে দেখা যায় যে হিটলার কিন্তু নাজি দল নিয়ে তিনি এককভাবে এসে আবার কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তৈরি হয় এবং এই যে তাদের যে জরিমানা করা হয় বা তাদের যে পেনাল্টি দেওয়া হয়, তাদেরকে যে দায়ী করা হয় যে প্রথম বিশ্বযুদ্ধের জন্য তোমরাই দায়ী, এবং সেই কারণে হয়তো জার্মানিবাসী কিন্তু ভালো চোখে নেয়নি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আবার পোল্যান্ডকে আক্রমণ করে 1939 সালে পোল্যান্ডকে আক্রমণ করে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টার্ট করে এই জার্মানি। আমরা দেখেছি যে জার্মানি, ইতালি বা জাপানকে তো ইউএসের দুটো হিরোশিমা নাগাসাকিতে বোম মানে অ্যাটমিক বোম ফেলে জাপানকে ধ্বংস করে এবং সেখানে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। কিন্তু জার্মানি যে প্রধান কারিগর বিশ্বযুদ্ধের জন্য, তো জার্মানিকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, একটা হচ্ছে পশ্চিম জার্মানি, একটা হচ্ছে পূর্ব জার্মানি। তো পশ্চিম জার্মানিতে কিন্তু বার্লিন নেই, কিন্তু বার্লিনকে কিন্তু ইউএসএ বা মিত্রশক্তি যারা আছে ফ্রান্স, ব্রিটেন, তারা কিন্তু বার্লিনকে ছাড়েনি। তো দেখা গেল যে একটা বার্লিনও দুটো ভাগে ভাগ হয়ে গেল, কিন্তু বার্লিন কিন্তু পূর্ব জার্মানির মধ্যে, যেটা নাকি ইউএসএসআরের আন্ডারে থাকলো। তো ইউএসএসআর যেহেতু সমাজবাদী, ওখানে সোশ্যালিস্ট বেশিরভাগ ওয়ার্কগুলো হয় এবং সেখানে দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে বা বিভিন্ন সরকারি দপ্তরে মানে বিনা পয়সা সব কিছু হতো। তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইস্ট জার্মানিতে বিনা পয়সায় পড়াশোনাটা হচ্ছে। তো এইখানে পশ্চিম জার্মানিতে ইউএসএ কিন্তু ভরে ভরে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে প্যাকেজ দেয় এবং সেখানে শিক্ষাক্ষেত্রেও একটা পড়াশোনার একটা খরচ থাকে এবং ভালোই খরচ থাকে। সেই কারণে দেখা যায় যে পশ্চিম জার্মানির যারা ট্যালেন্ট স্টুডেন্টরা তারা কিন্তু ইস্ট জার্মানিতে গিয়ে মানে পূর্ব জার্মানিতে গিয়ে পড়াশুনো করে এবং পড়াশুনো করে ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যত সায়েন্টিস্ট হয়ে আবার কিন্তু পশ্চিম জার্মানিতে পলায়ন করে। তাহলে ইস্ট জার্মানির ক্ষতি হলো এতে করে যে আমার দেশে আসছে, পড়াশোনা করছে, আবার পশ্চিম জার্মানিতে চলে যাচ্ছে। তাদের এটাকে আটকাতে হবে। তো আটকাতে গিয়ে কী করলো না, প্রথমে তো প্রচেষ্টা করেছিল যে না পুলিশ দিয়ে যেভাবে হোক এটাকে আটকাতে হবে, কিন্তু আটকানোর উপায় ছিল না এই কারণে, কারণ বার্লিন শহরটা খোলা ছিল এবং সেখানে কি হতো, বার্লিন যে পূর্ব বার্লিন থেকে পশ্চিম জার্মানি বার্লিনেতে কোনো রকমই চলে আসে এবং সেখান থেকে কিন্তু প্লেনে করে ওয়েস্ট জার্মানিতে চলে আসে। তাহলে আটকানো যাচ্ছিল না। তো এই কারণে একটা ইউএসএসআর রাতারাতি মানে 1960 সালের গোড়ার দিকে রাতারাতি কিন্তু ডিসিশন নেয় যে আমরা স্যাটারডে নাইটে এবং সানডে নাইটে আমরা এই 155 কিলোমিটার একটা প্রাচীর করে দেবো। প্রথমে তো কাঁটাতার দিয়ে করলো, কাঁটাতার দিয়ে করাতে তাতেও সামলানো গেল না এবং তারা ডিসিশন নিল যে ডবল একটা প্রাচীর হবে এবং এই দুই প্রাচীরের মাঝখানে ডিনামাইট রাখা হবে, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র রাখা হবে, যাতে করে টপকে গেলে তারা না মানে একটা সুইসাইড বোম টাইপের আর কি। তো এতে করে দেখা যাচ্ছে যে রাতারাতি তো হলো এবং একটা বাড়ির দেখা যাচ্ছে এক ফ্যামিলি পূর্ব জার্মানিতে, এক ফ্যামিলি পশ্চিম জার্মানিতে হয়ে গেছে। তো কী হলো, কীভাবে হলো মানুষজন বোঝার আগে কিন্তু 155 কিলোমিটার বিখ্যাত সেই বার্লিন ওয়াল তৈরি হয়ে গেল। এতে করে নিজেদের মধ্যে একটা কনফ্লিক্ট, জার্মানি তারা কিন্তু
অ্যাকচুয়ালি দেশপ্রেমী। পশ্চিম জার্মানি তো ঠিকঠাক করে উন্নতি হচ্ছিল, তাদের অনেক অনেক প্যাকেজ ইউএসএ থেকে শুরু করে ফ্রান্স তারা দিচ্ছিল, ব্রিটেন দিচ্ছিল, কিন্তু পূর্ব জার্মানিতে ইউএসএসআর তখন কোল্ড ওয়ারে লিপ্ত, নিজেদের সামলাবে নাকি ওখানে ইনভেস্ট করবে। তো এই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূর্ব জার্মানির যারা লোকজন মানে তাদের এই মানে স্যালারি প্যাকেজ এত কম যে একটা কালার টিভি কেনার মতো ক্ষমতা ছিল না। তাই তো বিদ্রোহ শুরু হলো এবং অবশেষে দেখা গেল যে সেই দেওয়ালটা 30 বছরের পরে সেই দেওয়ালটা ভাঙা হলো এবং আবার পশ্চিম জার্মানি পূর্ব জার্মানি নিজেদের ইচ্ছায় কিন্তু এক হলো। জার্মানি কিন্তু তখন থেকে উন্নতি করতে 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 সেকেন্ড ইকোনমি হয়ে গেল। সেকেন্ড ইকোনমি মানে আমরা দেখেছি যে হয়তো ফার্স্ট ইকোনমি ইউএসএকে ছাড়িয়ে ফার্স্ট ইকোনমি হতে পারে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে ইউএসএ চাইলো না, তো জার্মানি ফার্স্ট ইকোনমি হতে পারেনি। কিন্তু জার্মানি কিন্তু উন্নত দেশ, যথেষ্ট তাদের লাইফস্টাইল, এবং আমরা দেখেছি যে ন্যাটোর অধীনে যতগুলো কান্ট্রি আছে, 31টা কান্ট্রি আছে, একমাত্র টার্কি মুসলিম কান্ট্রি, বাকি কিন্তু সবই পশ্চিমী কান্ট্রি এবং তারা খ্রিশ্চান প্রাধান্য, এবং এদের মধ্যে একটা ইউনিটি আছে। যতই ট্রাম্প বলুক না কেন ন্যাটো থেকে আমরা বেরিয়ে আসবো, যতই ট্রাম্প বলুক না কেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিয়ে আমরা পয়সা ইনভেস্ট করবো না, হয়তো ট্রাম্প খরচা কম করছে, কস্ট কন্ট্রোল করছে, কিন্তু ট্রাম্প যা করছে নিজের দেশের জন্য করছে, এবং প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রি কিন্তু যা করে নিজের দেশের জন্য করে, দেশকে ভালোবেসে করে এবং দেশকে ইউনাইটেড রাখার জন্যই করে। আমরা সেটা কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিয়ান, এতে ভারতীয়, আমরা সেটা করি না। আমাদের ম্যাক্সিমাম সময় হিন্দু মুসলিমের সম্পর্ক তিক্ততার মধ্যে থাকে, দাঙ্গা থেকে রাইটস থেকে শুরু করে বিভিন্ন মানে হিংসাত্মক মানে অ্যাক্টিভিটি কিন্তু আমরা দেখে আসছি। আমাদের মধ্যে কিন্তু সেই একাকিত্ব নেই, মানে যে একটা মানে গ্রেটার ইন্ডিয়া করব, সেটা কিন্তু সেই প্রচেষ্টা আমাদের মধ্যে কোনো দিনও হয়নি, আর হবে বলে অদূর ভবিষ্যতে মনে হয় না। কারণ প্রত্যেকটা মানে মুসলিম কান্ট্রি ইনক্লুডিং ইন্ডিয়াতে যত মুসলিমরা আছে কিন্তু তারা চাচ্ছে না, মানে এই 52-57টা কান্ট্রি কিন্তু একই অবস্থা। তো যাই হোক, আমরা দেখেছি যে চায়না মানে সিনজিয়াং প্রদেশে একটা টেরর অ্যাটাক হয় এবং সেখানে কিন্তু চায়না সম্পূর্ণভাবে মুসলিমদের একটা কন্ট্রোলে নিয়ে আসে, এবং মুসলিমদেরকে শুধু নয় এবং নিজেদেরকে যে মানে ধর্ম বলতে তাদের কিন্তু না 70% মানুষ কিন্তু ধর্ম মানে না, মানে কোনো ধর্মই তাদের নেই। তারা যা মানে দিনের রুটিন হিসাবে নিজেদেরকে কীভাবে উন্নতি করা যাবে, কীভাবে তাদেরকে দেশকে তা এগিয়ে নিয়ে যাবে। ইভেন দেখবেন যে অ্যাপেলের মতো ফোন কিন্তু ব্র্যান্ড, মানে ওদের চায়না গভর্নমেন্ট কিন্তু সরকারি যত এমপ্লয়ি আছে বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদেরকে কিন্তু বলেই দিয়েছে যে অ্যাপেল ফোন ব্যবহার করা যাবে না। শুধু অ্যাপেল ফোন কেন, ওদের গুগল, টুইটার, ফেসবুক সবই বন্ধ। নিজস্ব কী সব উইচ্যাট কী সব আছে সেগুলোই কিন্তু ওরা করে খুশি, ওরা চায় ওরা দেশ উন্নতি হোক, এবং আজকের দিনে সেকেন্ড লার্জেস্ট, এবং আমরা দেখেছি যে জাপানও একসময় সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ছিল, কিন্তু জাপান বসে গেছে, জার্মানি যেমন বসে গেছে, হয়তো অনেকে ভাবছে যে চায়নাও বসে যাবে, না, চায়না কিন্তু সেইভাবে কিন্তু ইউএসএকে করছে না। মানে সারা পৃথিবীতে কিন্তু তাদের ব্যবসা, তাদের ইন্ডাস্ট্রি, তাদের ডেপ্ট মানে ঋণ দেওয়া, মানে আফ্রিকার মতো মানে মহাদেশকেও কিন্তু কবজা করে নিয়েছে। সারা পৃথিবীতে কিন্তু তারা একচ্ছত্র রাজ করতে 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 কিন্তু একটা সময় কিন্তু ফার্স্ট ইকোনমি হয়ে যাবে। ট্রাম্প এটা চায় না, এবং ট্রাম্প চায় না বলেই আজ কস্ট কন্ট্রোল করছে, ট্যারিফ লাগাচ্ছে, ড্রিলিং করছে, সমস্ত দেশে ইন্ডাস্ট্রি লাগাচ্ছে, ওভেন বিক্রি করছে, এবং খরচার থেকে আমদানি যাতে বেশি হয় এবং ইউএসএ যাতে ইকোনমিতে আরও ফাস্ট হয়,
ইউএসএ যাতে 1 নম্বরে থাকে তার জন্যই কিন্তু ট্রাম্প তার দেশের স্বার্থের জন্য করছে, এবং ট্রাম্প যা করছে আমার মনে হয় ঠিক করছে, এবং আমাদেরও তাই করা উচিত। দেশকে ভালোবাসা উচিত, দেশের স্বার্থের জন্য, দেশের উন্নতির জন্য যে পলিসি নেওয়া উচিত সেই পলিসি মেনটেন করে দেশকে উন্নত করা উচিত। নমস্কার।